আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজিত ফিন্যান্স ব্যাংকিং ও বিমার দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রোমানা স্বপ্নম, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। গত ক্লাসে আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে জেনেছিলাম। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সমূহ কী, আর কার্যাবলী মূলত কেন্দ্রীয় ব্যাংকের আওতা, সে সম্পর্কে জেনেছিলাম। আজকের ক্লাসে তারই ধারাবাহিকতায় আমরা যা জানব সেটি হলো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিসমূহ মধ্যে সংখ্যাত্মক পদ্ধতি নিয়ে। এরই আগে আমাদেরকে জানতে হবে আসলে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়। ঋণের পরিমাণ কাম্য মাত্রায় বজায় রাখাকেই ঋণ নিয়ন্ত্রণ বলে। ব্যক্তি ও প্রতিষ্ঠান যখন তাদের নিজেদের ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা চালায় আর দেশের সামগ্রিক ঋণের পরিমাণ কাম্য মাত্রায় অর্থাৎ একটি ভারসাম্য অবস্থায় বজায় রাখার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক পালন করে। সামগ্রিকভাবে দেশের অভ্যন্তরে ঋণের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টাকে মূলত কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নামে আখ্যায়িত করা হয়। কেননা ব্যাংক ঋণ মূলত অর্থ বাজারের অর্থের যোগানের গুরুত্বপূর্ণ উৎস। আর বাজারে অর্থের যোগান কম হলে উৎপাদন ব্যাহত হবে, আবার যোগান যদি বেশি হয় তাহলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি হলো খুব বেশি টাকায় কম পরিমাণ পণ্য ক্রয় করতে পারা। এখন এই উভয় অবস্থায় অর্থনীতির জন্য আসলে খারাপ, আর এই উভয় অবস্থা এড়িয়ে বাজারে ঋণের পরিমাণ কাম্যস্তরে বজায় রাখাই হলো ঋণ নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে পদ্ধতি বা কৌশল অবলম্বনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের ঋণের পরিমাণ বা দেশের ঋণের যোগান বা বাজারে মুদ্রা সরবরাহ পরিস্থিতি কাম্যস্তরে সীমাবদ্ধ রাখে। কাম্যস্তর মানে একটি ভারসাম্য অবস্থায় সীমাবদ্ধ রাখে, বা সব ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ সৃষ্টির ক্ষমতাকে নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালায়, তাকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলে। আবারও বললাম যে পদ্ধতি বা কৌশল অবলম্বনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের ঋণের যোগান নিয়ন্ত্রণ করে কিংবা একটা ভারসাম্য অবস্থায় সীমাবদ্ধ রাখে, তাকে আমরা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলতে পারি। এখন আমরা জানব কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের দুই ধরনের পদ্ধতি আছে। একটি হলো সংখ্যাত্মক পদ্ধতি, অন্যটি গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। এখন সংখ্যাত্মক পদ্ধতিগুলো মধ্যে তিন ধরনের পদ্ধতি রয়েছে। সংখ্যাত্মক পদ্ধতি কি? অর্থাৎ ঋণের যখন উদ্দেশ্য বা ব্যবহারের প্রতি বিশেষ দৃষ্টি না দিয়ে সাধারণভাবে বাজারে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করার কৌশলকেই সংখ্যাত্মক পদ্ধতি বলে। অর্থাৎ বাজারে ঋণের পরিমাণটাকে সংখ্যার ভিত্তিতে নিয়ন্ত্রণ করার কৌশল, সেটি হলো সংখ্যাত্মক পদ্ধতি। আর এই পদ্ধতিতে তিন ধরনের পদ্ধতি রয়েছে। সংখ্যাত্মক পদ্ধতিকে তিন ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটি হলো ব্যাংক হার নীতি,
খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি। এখন আমরা জানব ব্যাংক হার নীতি কি। ব্যাংক হার নীতি বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট ঋণ গ্রহণ করে সে হারকে ব্যাংক হার বলে। অর্থাৎ আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে থাকে, আর সেক্ষেত্রে তাদেরকে একটি সুদ দিতে হয় কেন্দ্রীয় ব্যাংকে। আর এই সুদের হারের হ্রাস কিংবা বৃদ্ধি ঘটিয়ে বাণিজ্যিক ব্যাংকের ঋণদানের ক্ষমতা নিয়ন্ত্রণ করে বা নিয়ন্ত্রণ করার কৌশলকেই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বা কৌশলকেই ব্যাংক হার নীতি বলে। বাংলাদেশে বর্তমানে ব্যাংক হার 5%। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে একটা সুদ দিতে হয়। আর এই সুদের ক্ষেত্রে এই সুদের পরিমাণটা বাড়ানো কিংবা কমানোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালাকে যখন ঋণ নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালাই তখনই আমরা একে বলবো ব্যাংক হার নীতি। আমরা এই বিষয়টিকে একটা প্রবাহ চিত্রের মাধ্যমে, ফ্লোচার্টের মাধ্যমেও বিষয়টা আমরা দেখতে পারি। বিষয়টা আমরা একটু দেখি। এই যে চিত্রে আমরা দেখছি যে যদি কেন্দ্রীয় ব্যাংক বাজারে ঋণের পরিমাণ কিংবা যখন দেখে অর্থের যোগানটা কি হয়, অর্থের যোগানটা অনেক বেশি দেখতে পাই বা অর্থবাজারে যখন ঋণের প্রবাহটা বা অর্থের যোগানটা অনেক বেশি থাকে তখন কেন্দ্রীয় ব্যাংক হারটা বৃদ্ধি করে দেয়। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকগুলোকে অধিক সুদের হারে ঋণ দিয়ে থাকে। এর ফলে অটোমেটিক্যালি বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারও বেড়ে যায়। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো তখন গ্রাহকদেরকে অর্থাৎ জনগণকে যে ঋণ দিয়ে থাকে তার সুদের হারও বেড়ে যায়। এবং এর ফলে গ্রাহকদের মধ্যে কি দেখা যায়, এর ফলে গ্রাহকদের মধ্যে ওই ঋণ গ্রহণে একটা নিরুৎসাহ সৃষ্টি হয় এবং এর ফলে বাজারে ঋণের পরিমাণটা হ্রাস পায়। এভাবে বাণিজ্যিক ব্যাংক অর্থের যোগানটা কমিয়ে ফেলে। আবার যদি দেখে বাজারে অর্থের যোগানটা কম, অর্থ সরবরাহ পরিস্থিতিটা ভালো না, মুদ্রা সংকোচন পরিস্থিতি বিরাজ করছে, তখন কেন্দ্রীয় ব্যাংক হারটা হ্রাস করে দেয়। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে ঋণ দিয়ে থাকে তার সুদের হারটা কমিয়ে দেয়। এর ফলে অটোমেটিক্যালি বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারটাও হ্রাস পেয়ে যায়। অর্থাৎ গ্রাহকদের তারা যে যে ঋণ দিয়ে থাকে তার সুদের হারটাও হ্রাস করে দেয়। এর ফলে গ্রাহকদের মধ্যে অধিক পরিমাণে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ গ্রহণে উৎসাহ সৃষ্টি হয়, যেহেতু তারা কম সুদের হারে ঋণ পাচ্ছে এবং বাজারেও ঋণের পরিমাণটা বৃদ্ধি পায়। এই দুই অবস্থার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালায় ব্যাংক হার বৃদ্ধি কিংবা ব্যাংক হার হ্রাসের মাধ্যমে। এর পরবর্তীতে আমরা দেখব খোলা বাজার নীতি। খোলা বাজার নীতিটা কি? কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার পদ্ধতিতে সরকারি বন্ড, সিকিউরিটিজ এ সকল দলিল ক্রয় বিক্রয়ের মাধ্যমে যখন বাণিজ্যিক ব্যাংকসমূহে ঋণদান ক্ষমতা হ্রাস বৃদ্ধির কৌশল গ্রহণ করে তখন তাকে খোলা বাজার নীতি বলে।
অর্থাৎ সরকার যেমন বিভিন্ন ধরনের বন্ড সিকিউরিটিসগুলো খোলা বাজারে বিক্রি করতে পারে, সরকার বলতে আসলে কেন্দ্রীয় ব্যাংক, তেমনিভাবে বাজার থেকেও বিভিন্ন ধরনের বেসরকারি বন্ড সিকিউরিটিস শেয়ার ইত্যাদি ক্রয়ও করতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের খোলা বাজারে এই সকল দলিল ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকসমূহে ঋণদানের সামর্থ্য হ্রাস কিংবা বৃদ্ধির কৌশল গ্রহণ করলে তাকে খোলা বাজার নীতি বলে। এই বিষয়টাও আমরা চিত্রের মাধ্যমে দেখতে পারি যে যদি খোলা বাজারে সরকারি বন্ড সিকিউরিটিস বিক্রি করে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বিক্রি করে কাদের মাধ্যমে, বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বা বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে, তখন দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে নির্গমন হয়। নির্গমন মানে কেন্দ্রীয় ব্যাংকে যায় যদি খোলা বাজারে সরকারি বন্ড সিকিউরিটিস বিক্রি করা হয়। সিকিউরিটিস বিক্রি করলে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে চলে যায়। এখানে আমরা বললাম বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে নির্গমন। এতে করে বাণিজ্যিক ব্যাংকে ঋণদানের সামর্থ্যটা হ্রাস পায়। অর্থাৎ যেহেতু অর্থ বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে চলে যাচ্ছে, বাণিজ্যিক ব্যাংকে অর্থের পরিমাণটা কমে যাচ্ছে, এক্ষেত্রে তাদের ঋণদানের সামর্থ্যটাও হ্রাস পাচ্ছে এবং বাজারে ঋণের পরিমাণটা হ্রাস পাচ্ছে। আর গ্রাহকরাও তখন হয়, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণে নিরুৎসাহিত হয়ে যায়। একইভাবে খোলা বাজারে যদি বেসরকারি বন্ড সিকিউরিটিসগুলো কেন্দ্রীয় ব্যাংক ক্রয় করলে কি হয়? ক্রয় করলে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ বাণিজ্যিক ব্যাংকে আগমন ঘটে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকে চলে যায় কেন্দ্রীয় ব্যাংক থেকে। এবং বাণিজ্যিক ব্যাংকে ঋণদানের সামর্থ্যটা বৃদ্ধি পায়, বাজারে ঋণের পরিমাণটাও অটোমেটিক্যালি বৃদ্ধি পায়। অর্থাৎ খোলা বাজারে সরকারি বন্ড সিকিউরিটিসগুলো বিক্রি করলে বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে চলে যায়, আবার যখন ক্রয় করে তখন কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ বাণিজ্যিক ব্যাংকে চলে যায়। এভাবে বাণিজ্যিক ব্যাংকের ঋণদানের সামর্থ্যটা হ্রাস কিংবা বৃদ্ধি করার মাধ্যমেও কেন্দ্রীয় ব্যাংক বাজারের ঋণ সরবরাহ পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করে। এবং সর্বশেষ সংখ্যাত্মক পদ্ধতির মধ্যে আমরা যেটি দেখব সেটি হলো জমার হার পরিবর্তন নীতি। তালিকাভুক্ত ব্যাংকসমূহ কোনগুলো? যে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি মেনে চলার অঙ্গীকার প্রদান করে, তালিকায় অন্তর্ভুক্ত হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে, তাদেরকে তালিকাভুক্ত ব্যাংক বলে। এখন তালিকাভুক্ত ব্যাংকসমূহ তাদের সংগৃহীত আমানত মানে যে জনগণের কাছ থেকে তারা যে আমানত সংগ্রহ করে, সে আমানতের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে নগদে এবং অংশবিশেষ বন্ড সিকিউরিটিস ক্রয় করে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। আর এই জমার হার পরিবর্তন করার মাধ্যমেও ঋণ নিয়ন্ত্রণের কৌশলকে জমার হার পরিবর্তন নীতি বলে। অর্থাৎ যদি কেন্দ্রীয় তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহকে কেন্দ্রীয় ব্যাংকে দুভাবে অর্থ জমা রাখতে হয়। একটি হলো নগদ অর্থ জমা রাখতে হয় তাদের সংগৃহীত আমানতের, আরেকটি হচ্ছে বন্ড সিকিউরিটিস ক্রয় করে জমা রাখতে হয়। এখন যদি কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করতে চায় তাহলে এই জমার হারটি হ্রাস করতে পারে কিংবা বৃদ্ধি করতে পারে। আর কখনো হ্রাস করার মাধ্যমে কখনো বৃদ্ধি করার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করলে বা ঋণ নিয়ন্ত্রণের কৌশল গ্রহণ করলে সেটিকে আমরা বলবো জমার হার পরিবর্তন নীতি।
আর এক্ষেত্রে নগদে যে অর্থ জমা রাখা হয় তাকে CRR, ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট, এবং বন্ড সিকিউরিটিজ ক্রয় করার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে অর্থ সংরক্ষণ করলে তাকে বলা হয় SLR, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। অর্থাৎ এখন এই পরিস্থিতিটাকে আমরা নিম্ন একটা প্রবাহ চিত্রের মাধ্যমে দেখছি যে যদি কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের সংগৃহীত আমানতের উপর জমার হারটা বৃদ্ধি করে, সেক্ষেত্রে কি হবে, বাণিজ্যিক ব্যাংক থেকে অধিক পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে চলে যাবে এবং এতে করে বাণিজ্যিক ব্যাংকে ঋণদানের সামর্থ্যটাও হ্রাস পাবে এবং বাজারে ঋণের পরিমাণটাও হ্রাস পাবে। আবার যদি জমার হারটা হ্রাস করে তাহলে বাণিজ্যিক ব্যাংক থেকে কম পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে যাবে, কম পরিমাণ অর্থ। এতে আবার বাণিজ্যিক ব্যাংকের ঋণদানের সামর্থ্যটা বৃদ্ধি পাবে, বাজারে ঋণের পরিমাণটাও বৃদ্ধি পাবে। অর্থাৎ জমার হার কমানো কিংবা বাড়ানোর মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করার চেষ্টা বা কৌশল গ্রহণ করলে তাকে আমরা বলবো জমার হার পরিবর্তন নীতি। আশা করি তোমাদের 3টি পদ্ধতি বা কৌশলই বুঝতে সহজ হলো এবং তোমরা আরও ভালোভাবে বোঝার জন্য বইয়ের সাহায্য নেবে কিংবা বিভিন্ন উৎস ব্যবহার করবে, ইন্টারনেটের সাহায্য নেবে, কারণ এই 3টি পদ্ধতি থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন প্রায় সময়ই দেখা যায়। সৃজনশীল কিংবা অনুধাবনমূলক প্রশ্নগুলো এই 3টা পদ্ধতির থেকে আসে এবং যারা বুঝতে অসুবিধা হবে বা বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসের মাধ্যমেও আমাকে জানাতে পারো কিংবা ব্যক্তিগতভাবেও আমার সাথে যোগাযোগ করতে পারো এবং আমি চাইবো তোমরা আরও বেশি বেশি অনুশীলনের মাধ্যমে কিংবা বইয়ের সাহায্যের মাধ্যমে তোমরা এই 3টি পদ্ধতি বোঝার চেষ্টা করবে। আগামী ক্লাসে আমরা ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। এ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।